অয়ন আর এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে ছাদের দিকে চলে গেল। এক সেকেন্ড সময়ও এখন মহা বিপদ ঘটিয়ে ফেলতে পারে। মায়াকে হারাতে চাই না আমি। ওকে নিয়েই বাঁচতে চাই। ওকে নিয়েই বাঁচতে চাই। না চাইতেও অয়ন এসব কথা বলে ফেলে। ছাদে যেতে 3 মিনিট সময় লাগে, অথচ মনে হচ্ছে 3 ঘন্টা পার হয়ে গেছে। অয়ন ধীর পায়ে হেঁটে ছাদের রেলিংয়ের কাছে গেল। বুকে ব্যথা করছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। গলা শুকিয়ে এসেছে। ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে মায়াকে ছাড়া বাঁচবে না অয়ন। ওকে খুব প্রয়োজন। আজ নিজেকেও শেষ করে দিবে অয়ন মায়ার সাথে সাথে। ভাবতে ভাবতেই রেলিংয়ের কাছে চলে আসে অয়ন। নিচে উকি দিতেই সব ভয় গায়েব হয়ে যায়। রিকশার সাথে প্রাইভেট কার লাগাই কিছুটা হাঙ্গামার সৃষ্টি হয়েছে। তাই চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। অয়ন বুকে হাত দিয়ে পিছু ঘুরতে আরেক দফা কেঁপে ওঠে। ছাদের এক কোণায় রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে মায়া, এক পা শূন্যে তুলে। এখনই পড়বে এমন সময় অয়ন পেছন থেকে জড়িয়ে ধরে নিচে নামিয়ে আনে মায়াকে। খুব জোরে জড়িয়ে ধরে বুকের সাথে। কি হচ্ছে তোমার? কেন এমন করতে চাচ্ছিলে? আমি তো ক্ষমা চেয়েছি মায়া। খুব অন্যায় করে ফেলেছি, আমি জানি। কিন্তু তাই বলে তুমি... উত্তেজিত কণ্ঠে বলতে থাকে অয়ন। মায়া নিজেও জানে না কি করতে যাচ্ছিল ও। আত্মহত্যা মহাপাপ। তাই যাই হয়ে যাক, দুনিয়া উল্টালেও আত্মহত্যা করবে না মায়া। কিন্তু আরেকটু হলেই তো আজ। কি হলো? চুপ করে আছে যে? কি ভাবছো? উত্তর দাও। কেন করতে চাচ্ছিলে এমন? মায়াকে ঝাঁকিয়ে বলতে থাকে অয়ন। আমি তো বলতেই আতঙ্কে জ্ঞান হারায় মায়া। মায়া, মায়া, এই মায়া, মুন্নি, যা তো পানি আন। পানি নিয়ে আমার ঘরে আয়। বলিয়ে মায়াকে কোলে তুলে নেয় অয়ন। বিছানায় এনে শুয়ে দেয়। ততক্ষণে পানি নিয়ে চলে এসেছে মুন্নি। অয়ন মায়ার চোখের মুখে পানি ছিটিয়ে দেয়। এতেও কোনো রকম হুঁশ আসে না মায়ার। কি করবে ভেবে উঠতে পারছে না অয়ন। পানির গ্লাস নিয়ে নিচে চলে যায় মুন্নি। অয়ন প্রায় দিশেহারা হয়ে পড়েছে। এমন একটা ভয়ানক ঘটনা নাড়া দিয়েছে অয়নকে। যদি আজ মায়ার কিছু হয়ে যেত, যদি কিছু হয়ে, এই ভয়েই তটস্থ অয়ন। ফোন নিয়ে ইমনকে ফোন লাগায় অয়ন। এই মুহূর্তে মায়াকে ছাড়া আর কিছুই ভাবতে পারবো না আমি। ওকে আমি সুস্থ চাই। বলতে বলতেই ইমন ফোন রিসিভ করে। হ্যালো। ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে ইমন। কি, বনে ঘুমাচ্ছিস? এমন, জলদি আমার বাড়ি আয়। আমি প্রমিস করছি কিচ্ছু করবো না তোকে। মায়া, মায়া। কি হয়েছে ভাবির? ও জ্ঞান হারিয়েছে প্রায় 20 থেকে 25 মিনিট। তুই একটু জলদি আয় প্লিজ। আচ্ছা, আসছি আমি। বলেই ফোন কেটে দেয় ইমন। অয়ন স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়ার পাশে বসে। মায়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে খসতে থাকে। মুন্নিও গরম তেল নিয়ে হাজির হয়। মায়ার হাত পা অনেক ঠান্ডা হয়ে এসেছে। তাই পায়ে তেল ঘষতে শুরু করে মুন্নি। আর হাতে অয়ন। ইমন দরজায় কয়েকবার নক করতেই জমিলা বেগম দরজা খুলে দেয়। ইমন দ্রুত পায়ে অয়নের ঘরের দিকে হেঁটে যায়। তাড়াহুড়ো করে রুমে ঢুকে বলে, কি হয়েছে ভাবি? ইমনকে দেখে এক দৃষ্টিতে অয়ন ইমনের দিকে তাকিয়ে থাকে। অপ্রস্তুত হয়ে পড়ে ইমন। মুন্নি টুল এগিয়ে বসতে দেয় ইমনকে। ইমন বসে ব্যাগ থেকে প্রয়োজনীয় জিনিসগুলো বের করতে থাকে। আসলে ভয় পেয়ে সেন্সলেস হয়েছে। তারপর অনেক চেষ্টা করে সেন্স ফেরাতে পারেনি। ভয় পেল কিভাবে? ইমনের এমন কথায় চোখ মেরে যায় অয়ন। ইমনও আর ঘাটায় না। ইমন মায়াকে চেক আপ করে একটা ঘুমের ইঞ্জেকশন আর কিছু ঔষধের নাম লিখে দেয়। অয়ন, আয় আমার সাথে বলে ব্যাগ নিয়ে বেরিয়ে আসে ইমন। ড্রয়িং রুমের সোফায় বসতে বসতে প্রেসক্রিপশনটা অয়নের হাতে তুলে দেয়। বস। কি হয়েছে মায়ার? ভাবির শরীরটা দুর্বল, প্রেশার লো আর মানসিক চাপের কারণে সেন্সলেস হয়ে গেছে। আর 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 কি? ভাই, বাচ্চা মেয়েটাকে মারিস না। হাতে গলায় মারের দাগ স্পষ্ট। ওর বয়স কত হবে বল? 18 কি 19? এই বয়সে এত চাপ দেয়া ওর পক্ষে পসিবল না। আর অতিরিক্ত মারের কারণে ওর ব্রেনে একটা চাপ পড়েছে। ওই ওষুধগুলো নিয়ম করে খাওয়াবি আর একটু পুষ্টিকর খাবার খাওয়াবি। রাতে না হয় খাবারের কারণে ভাবের এই অবস্থা। দেখেই বোঝা যাচ্ছে কতদিন যাবৎ রাতের খাবার খায় না। ইমনের কথায় চমকে ওঠে অয়ন। খায় না বলতেই সেদিনের কথা মনে পড়ে যায় অয়নের। আগে প্রতিদিন রাত জেগে বসে থাকতো মায়া অয়ন আসলে একসাথে রাতের খাবার খাবে বলে। কিন্তু অয়ন এসে আর খেত না। মায়াও খাবার ফ্রিজে তুলে ঘুমাতে চলে যেত। তারপর যেদিন মায়াকে খুব করে মেরেছিল সেদিনের পর আর মায়া জেগে থাকে না। শাড়ি নুপুর পরাও বন্ধ করে দিয়েছে মায়া। সেদিনের পর আর শাড়িও পরতে দেখেনি অয়ন। কি ভাবছিস এত? না, কিছু না। আমি উঠছি। খুব তারা? জানিস সেদিন কেন মায়াকে মেরেছিলাম? তোর বউয়ের জন্য। অয়নের কথায় ভয় পেয়ে যায় ইমন। ইমন চোখ তুলে অয়নের দিকে তাকায়। হ্যাঁ, সেদিন এসে আমার অফিসে গিয়ে মায়ের নামে অনেক আজে বাজে কথা বলে। আর তাই। কি? এসা? হুম,
ক্রেডিট কার্ডটা নাকি দিতে এসেছিল। সেদিন তো আমার রিসেপশন ছিল। ও, তো কেমন আছে এসা? ভালোই। কেড়ে নিলে আমার থেকে। ইমনের মুখটা শুকিয়ে যায়। না, কেড়ে নেয়নি, এসা আমারই ছিল। হোয়াট? কি বলতে চাইছিস তুই? তোর সাথে রিলেশন হওয়ার আগে এশার সাথে আমার রিলেশন ছিল প্রায় 3 বছর। 3 বছর হয়ে ওঠেনি, তখন আমি ডাক্তার হইনি, ইন্টারনেট চলছিল। একদিন কফি শপে এসে একটা পিঙ্ক কালারের ড্রেস পরে। বরাবরই আমার ওর ওপর চলাফেরা পছন্দ ছিল না। আমি সেদিন খুব বারণ করতেই এশার রেগে ব্রেকআপ করে নেয়। আমাদের রিলেশনের কথা এশার পরিবার আর আমাদের পরিবারও জানত। তারপর তুই যখন দেশে এলি তখন কলেজের রিউনিটের দিন তোদের আলাপ, আস্তে আস্তে কথাবার্তা, তারপর রিলেশন। তখন আমি দেশের বাইরে ছিলাম ডাক্তারি পড়তে। এতে সবটা জানতে পারি, তখন চেষ্টা করেও পারিনি এশাকে ফেরাতে। এশা ভালোবাসতো আমাকে, আমি ওর জীবনের প্রথম ভালোবাসা ছিলাম। আমি জানতাম ও আমার প্রতি দুর্বল। একদিন এশার মা অসুস্থ হয়ে পড়ে আর এশা বাড়িতে না থাকায় স্নেহা আমায় কল দেয়। আমি সাথে সাথেই পৌঁছে যাই। সেদিনের রাতটা এশা আমার সাথে ছিল। তেমন কিছু না হলেও সে রাতটা এশা আমার সাথে থেকেছিল। তারপরে বিয়ে। এক গ্লাস পানি খেয়ে নেয় ইমন। যাওয়ার আগে একটা কথা বলে যাই। আজ বলছি, আমি তোর থেকে কিছু কেড়ে নিয়েছি, কিন্তু একদিন বলবি এই কিছুটা নিয়েছি বলেই তুই সবচেয়ে সেরা জিনিসটা পেয়েছিস। বলে বেরিয়ে যায় ইমন। অয়ন কিছুক্ষণ বসে থাকার পর মা হাতের পিঠ দিয়ে চোখ মুছে উপরে চলে গেল। মায়া ঘুমোচ্ছে। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। শরীর বেশ দুর্বল, তাই একটু ঘুম প্রয়োজন। দেখে মনে হচ্ছে কতদিন পর এত নিশ্চিন্তে ঘুমোচ্ছে। অয়ন মলিন দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে থাকে। তারপর দরজা টেনে মায়ার পাশে শুয়ে পড়ে। এক ঘুমে সকাল হয়ে যায়। 6টা বাজে। অয়নের ঘুম ভেঙে যায় খুব গরমে। মনে হচ্ছে বাঁ হাতের বাহু পুড়ে যাচ্ছে। অয়ন ধীরে ধীরে চোখ মেলে তাকায়। মায়া গুটিসুটি মেরে অয়নের হাতে শুয়ে আছে। জ্বর না হলেও শরীর বেশ গরম, তাই এমন লাগছে অয়নের। আলতো করে মায়ার মাথাটা বালিশে রাখে। তারপর আস্তে আস্তে উঠে বসে মায়ার মাথার সামনে মাথায় হাত বুলাতে থাকে। এমন সময় মায়া নড়ে ওঠায় সরে আসে অয়ন। একবার মায়ার দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায় অয়ন। মায়াকে দেখে অয়নের রাগ বেড়ে গেল অনেক গুণ বেশি। মায়া দাঁড়িয়ে আছে কলেজের পাশেই। একটু দূরেই একটা ফুচকার দোকান। মায়া একবার ফুচকার দোকানের দিকে তাকাচ্ছে, একবার হাতের টাকার দিকে। অবশেষে মায়া ফুচকার দিকে না গিয়ে মেইন রোডের দিকে হাঁটা শুরু করলো। গাড়ি সাইড করতেই অয়ন মায়াকে দেখতে পেল, কিন্তু এমন একটা ঘটনার সম্মুখীন হবে ভাবেনি অয়ন। গাড়িতে উঠে গাড়ি ঘুরিয়ে ফুচকার দোকানে গেল অয়ন। বেশ অনেক টাকার ফুচকা কিনে গাড়িতে উঠে একদম মায়ের সামনে এলো অয়ন। গাড়ি থেকে বেরিয়ে মায়ের হাতটা ধরে টেনে গাড়িতে বসিয়ে নিচে বসলো। খুব দ্রুত ড্রাইভ করছে অয়ন। মায়া বেশ বুঝতে পারছে অয়ন রেগে আছে, কিন্তু রাগের কারণটা বুঝতে পারছে না। এত দ্রুত যাওয়ায় মায়া বেশ ভয় পাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যায় অয়ন মায়া। অয়ন গাড়ি থেকে নেমে মায়াকে বের করে টানতে টানতে বাড়ির ভেতর নিয়ে যায়। মায়া বারবার বলছে, কি হয়েছে? এভাবে টানছেন কেন? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি, ছাড়ুন। অয়ন আরো শক্ত করে মায়ার হাত ধরে ঘরে নিয়ে যায়। অয়ন ধুম করে দরজা আটকে দেয়। মায়ার দিকে এগিয়ে যাচ্ছে অয়ন। মায়াও পিছাচ্ছে। এক পর্যায়ে মায়া দেয়ালের সাথে লেগে যায়। অয়ন মায়া একদম কাছে চলে আসে, 2 হাত দেয়ালে চেপে ধরে। আমার বউ, আমার বউ টাকার জন্য ফুচকা খায়নি, অথচ সে ফুচকা ভালোবাসে। আমার বউ টাকার জন্য হেঁটে আসছে। আমার বউ সারাদিন না খেয়ে কলেজ করেছে। কেন? ওয়াই? অ্যান্সার মি ড্যাম ইট। আমি কি সত্যি আপনার বউ? করুণ চোখে তাকিয়ে প্রশ্ন করে মায়া। অয়ন হঠাৎই মায়াকে ছেড়ে, মায়া সেভাবেই অয়নের দিকে চেয়ে আছে। আজকের পর যেন কখনো কলেজ যেতে না দেখি। যে শুধু এক্সাম দেবে, ব্যাস, আর কিছু না। ওই কলেজের মোড়ের ছেলেদের তোমাকে দেখার জন্য কলেজ পাঠায় না তোমায়। বি কেয়ারফুল। মায়া রেগে গিয়ে বলে, আমি রোজ কলেজে যাব এখন থেকে, আর হেঁটেও আসবো, পারলে ওদের সাথে কথাও বলবো। আপনার কি তাতে? আমি তো আর এসা নই যে আপনাকে জ্বালাবো, আপনার জ্বলবে। ঠাস 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 করে 3টা চড় বসে মায়ের গালে। মায়া গালে হাত দিয়ে নিচে চেয়ে আছে। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। তবুও শক্ত করে দাঁড়িয়ে আছে মায়া। আবারও 2 হাতে দেয়ালে চেপে ধরে অয়ন। তুমি কি সবটা জানো না? কেন বারবার এরকম করো বলো? আমি তোমায় নিয়ে ভাবতে চাই মায়া, তোমায় ভালোবাসতে। ভোগ করতে চান না? মায়া, ঠাস।
সত্যি বলে ফেললাম। একদম সত্যটা বলনি। ভোগ করতে চাইলে ভালোবাসতে চাইতাম না। মায়াকে ছেড়ে দিয়ে বলল অয়ন। মায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে চেঞ্জ করো, আমি আসছি। বলেই বেরিয়ে যায় অয়ন। মায়া স্তব্ধ হয়ে সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অয়ন হাতে খাবার বাটি নিয়ে ঘরে ঢুকে। মায়া চুপ করে বিছানায় বসে আছে দুপা তুলে। অয়ন মায়ার সামনে যেয়ে বসে। এই নাও হাঁ করো। মুখের সামনে খাবার ধরে বলে অয়ন। অয়নের দিকে হাঁ করে তাকায় মায়া। অয়ন খাবারের দিকে ইশারা করে। মায়া খাবে না বলে মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু বিরিয়ানি তো মায়ার খুব পছন্দ। অয়ন ভ্রুকুচকে মায়ার দিকে তাকিয়ে আছে। তুমি কি খাবে নাকি চর বসাবো? মায়া চোখ তুলে তাকাতেই অয়ন চোখ বড় বড় করে। মায়া আর কিছু না বলে খেয়ে নেয়। মায়াকে খাইয়ে অয়নও খেয়ে নেয়। প্লেট রেখে এসে আবার ফুচকা হাতে ফিরে আসে অয়ন। মায়ার সামনে ফুচকার প্লেট দিয়ে মায়ার পাশেই শুয়ে পড়ে। মায়ার গালটা এখনো ফুলে আছে। শরীরটাও বেশ খারাপ লাগছে মায়ার, কিন্তু ফুচকা দেখে লোভ সামলাতে পারছে না। মায়া, সন্ধ্যায় পার্টি আছে, একটু পর রেডি হয়ে নিবে। কোথায়? বললে চিনবে? আমি যাব না। যেতেই হবে, অফিসের ক্লায়েন্টদের দাও পার্টি। আমায় নিয়ে কি করবেন? চেয়ে চেয়ে দেখবো। আপনার চেয়ে চেয়ে দেখার মতো অনেক মানুষই আছে। তেরা কথা না বললে পেটের ভাত হজম হয় না। যাব না। যেতেই হবে। রাত 9টা। আদনান সাহেব চলে যাচ্ছেন আমেরিকা। অয়নকে সব কাগজপত্র দিয়ে আর মায়ার নামে করা অ্যাকাউন্টের চেক বই সহ যাবতীয় কাগজ দিয়ে অয়ন মায়াকে বুকে জড়িয়ে নিলেন আদনান সাহেব। বারান্দায় দাঁড়িয়ে আছে মায়া। আকাশের দিকে আনমনে চেয়ে চোখের পানি ফেলছে। সব হারিয়ে গেল ওর, কিছু আর নিজে রইল না ভেবেই ঢুকরে কেঁদে ওঠে মায়া। 1 মাস আগের সেই নির্মম ঘটনার কথা। মায়া অয়ন যাচ্ছিল মাহিনের বাসায়। গাড়ি থেকে নেমে ফল কিনছিল অয়ন। মায়ারও খুব পানির পিপাসা পেয়েছে। গাড়িতে পানি নেই। না পেরে গাড়ি থেকে নেমে অয়নের দিকে এগিয়ে যাচ্ছিল মায়া। হঠাৎ মায়া বলে চিৎকার দিয়ে মায়াকে দ্রুতগামী প্রাইভেট কারের সামনে এসে পড়ে স্নেহা। স্নেহার মৃত্যুতে মায়া যতটা না কষ্ট পেয়েছে, মায়া তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে এটা শুনে যে স্নেহার মৃত্যুর জন্য দায়ী তারই বড় বোন ঈশা। এই বড় ঘটনাটি মায়ার মনে ব্যাপক দাগ কেটেছে। সেদিন ঈশা মায়াকে মারতেই এই ব্যবস্থা করেছিল। মায়া সেটা জানতো না। স্নেহা সেই প্রথম থেকেই মায়ার ভালো বন্ধু। ঈশার সব খবরাখবর মায়া স্নেহার থেকেই পেত। জীবনের সব সুখ দুঃখের কথা বলার জায়গায় ছিল স্নেহা। সেও চলে গেল না ফেরার দিশে। সেদিন ঈশাকে শাস্তি দিতে চেয়েও পারেনি মায়া। আইনের হাত থেকে রেহাই পেলেও মা বাবার ত্যায্য সন্তান হয় ঈশা। শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়। দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে মায়া। আজকাল কিছুই ভালো লাগে না মায়ার। এত বড় বাড়িটাতে ভালোবাসাহীনভাবে বেঁচে আছে মায়া। বিষণ্ণতায় ছেয়ে আছে মন। অয়নের সাথে দূরত্বটা যেন রয়েই গেল। বরং অভিমান অভিযোগের পাল্লাটা আরও ভারী হয়েছে। অয়ন অফিস থেকে ফিরে সোজা নিজের রুমে চলে আসে। ফ্রেশ হয়ে বেরোতেই মায়ার সামনে পড়ে। আজকাল মায়ার প্রতি বড্ড অবিশ্বাস তৈরি হয়েছে অয়নের। মাহিনের সাথে এত দেখা করা, হুটহাট তার বাসায় যাওয়া, এসব একদমই পছন্দ না অয়নের। অয়ন তো আর জানে না মায়া কেন যায় ও বাড়িতে। খাবার দিব? প্রয়োজন নেই। আমি একটু মাহিন ভাইয়ের বাসায় যাব। সন্ধ্যা পার হয়ে গিয়েছে। আপনি কি একটু দিয়ে আসবেন আমায়? অয়ন ব্যাপক আকারে রেগে যায়। গলার টাইটা খুলে দুহাত দিয়ে মায়ার দুবাহু চেপে ধরে। সারাদিন শুধু মাহিন ভাই আর মাহিন ভাই। কি পেয়েছোটা কি? হ্যাঁ, যতক্ষণ ওর বাসায় থাকো ততক্ষণ তো বাসায়ও থাকো না। কি চলছে দুজনের মাঝে? যে আমার বন্ধু আমার থেকে তোমার কাছে বেশি প্রিয় হয়ে গেল। আজকাল ওকে খুব মনে ধরেছে বুঝে। এখন আর কি, সব সম্পত্তির মালিক তুমি, চাইলে চলে যেতে পারো। যেতে হলে একবারে যাও। এভাবে লুকিয়ে চড়িয়ে সম্পর্ক করে কি লাভ? নাকি সবাই জেনে যাবে বলে? মায়া করুণ চোখে অয়নের দিকে তাকায়। চলে যাব। হ্যাঁ, যাব তো। খুব শীঘ্রই যাব আমি। তবে আপনার চিন্তাধারার মতো করে নয়। আর আজ যে আমায় নিয়ে আর মাহিন ভাইয়ার মতো ফেরেশতার মতো মানুষকে নিয়ে এত বাজে কথা বলছেন না, 2 দিন পর তাকে দেখেই তার পায়ে চুমু খেতে ইচ্ছে করবে আপনার। তার মতো মানুষ দুটো হয় না। আর শীঘ্রই, খুব শীঘ্রই সব উত্তর পেয়ে যাবেন। খুব শীঘ্রই। বলেই মায়া বেরিয়ে যায়। অয়ন দেয়ালের সাথে নিজের হাতে বাড়ি দিয়ে বিছানায় ধপ করে বসে পড়ে। মায়া নিচে নেমে আসে রফিককে বলে গাড়ি বের করতে। মায়া গাড়িতে উঠে যায়। আজ খুব অসহায় লাগছে নিজেকে, খুবই। অয়ন ছিল জীবনের শেষ সম্বল। ও কিনা সন্দেহ করছে নিজের বিবাহিত বন্ধুকে নিয়ে। ছি, খুব পেইন হচ্ছে নীরার। মাহিনা আলতো করে জড়িয়ে আছে নীরাকে। গতকাল ডেলিভারির ডেট দিয়েছিল।
ডক্টর গতকাল পেরিয়ে আজ সন্ধ্যা পার হতে চলল। নীরাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার সময় হয়েছে। মাহিন ভয়ে কুঁকড়ে আছে। মায়াকে ছাড়া কিছুই সিদ্ধান্ত নিতে পারছে না মাহিন। এই 9টা মাস মায়াই সবসময় নীরার খেয়াল রেখেছে, তাই আজ মায়াকে না জানিয়ে কোনো স্টেপ নিতে পারছে না মাহিন। যদি হিতে বিপরীত হয়। তাছাড়া ডক্টর বলেছেন নীরার নর্মালি ডেলিভারি হবে। যদি সিজার করা হয় তবে অনেক রক্ত লাগবে। খুব ভয়ে আছে মাহিন। নীরার ঠোঁট কামড়ে বিছানায় শুয়ে পড়ল। মাহিন কতক্ষণ নীরার মাথায় হাত বুলিয়ে দিল, তারপর পুরো রুম জুড়ে পায়চারি করতে শুরু করলো। এমন সময় কলিং বেল বাজতেই তাড়াহুড়ো করে দরজা খুলে দেয় মাহিন। ভাবি দেখো না ও কেমন করছে, আমার তো আর ভালো লাগছে না। দেখি একটু ভেতরে যে। মাহিন দরজা থেকে সরে আসে। মায়া এসে নীরার মাথার কাছে বসলো। মায়া পেছনে ফিরতেই রীতিমতো শক খেলো। অয়ন, আরে অয়ন তুই হঠাৎ? কেন, এসে কি খুব ডিস্টার্ব করে ফেললাম? আরে না, তা বলে এভাবে হঠাৎ এলি তো তাই। ও, আমি ভাবলাম তোদের ডিস্টার্ব করে ফেললাম। তা কেমন চলছে দিনকাল? দেখে তো মনে হচ্ছে বেশ সুখে আছিস। মাহিন হেসে বলল। ঠিক আছে, আমি এখন বলতে পারছি না। কেন, আমি আসাতে? মাহিন না বুঝলেও মায়া অয়নের কথার মানেগুলো বেশ বুঝতে পারছে। অয়নের চোখগুলো অসম্ভব লাল, রাগ চোখে মুখে ফুটে উঠেছে। কিন্তু এসব নিয়ে একটুও ভাবছে না মায়া, কারণ আজ হয়তো সব জেনেই যাবে অয়ন। মায়া অয়নের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। মাহিন সুপের বাটিটা হাত থেকে নিয়ে বেরিয়ে যায়। অয়ন হাত মুঠো করে মায়ের দিকে এগিয়ে আসছে। মায়া অয়নের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে পেছনে যাচ্ছে। পেছনে কিছুর সাথে পিঠ ঠেকতেই অয়ন মায়ার গলা চেপে ধরে। এত জোরে চেপে ধরেছে যে মায়া শ্বাসই নিতে পারছে না। ফর্সা মুখ নীলাকার ধারণ করছে প্রায়। অয়ন মায়ার মুখের কাছে মুখ নিয়ে বলল। আমার থেকেও কি আমার বন্ধু তোকে বেশি সুখে রাখে? যার জন্য রাত বেরোতে চলে আসিস ওর বাসায়? একাই তো আছে, বেশ আনন্দে ফুর্তি করতে পারবি তাই। কথাগুলো মায়ার কানে ঢুকলেও কিছু উত্তর দেওয়ার শক্তি মায়ার নেই। দম বন্ধ হয়ে যাচ্ছে, চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। চোখ বুঝে আসতে চাইছে মায়ার। এমন সময় অন্য ঘর থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসে। শব্দ কানে আসতেই অয়ন মায়ার গলা হালকা করে চেপে ধরে। এমন সময় আরও একটা চিৎকার আসতে অয়ন বুঝতে পারে পাশের রুমে আরও হয়তো কেউ আছে। অয়ন তৎক্ষণাৎ মায়াকে ছেড়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। মায়া নিচে বসে কাঁদতে থাকে। গলায় নীল দাগ বসে গেছে। গলাটা প্রচণ্ড ব্যথা করছে। জোরে জোরে শ্বাস ছেড়ে কাশছে মায়া। মাহি নীরাকে দেখে অয়নের চোখ কপালে ওঠার জোগাড়। একটা অন্তঃসত্ত্বা মেয়েকে আস্তে আস্তে শোয়া থেকে উঠাচ্ছে মাহিন। মেয়েটা পেটে হাত দিয়ে চিৎকার করে কাঁদছে। তার থেকেও বেশি অয়নের চোখ যায় দেয়ালের দিকে। দেয়ালে মাহিন আর নীরার অনেক ছবি লাগানো। বিয়ের ছবি আছে, বাগানে বসা ছবি আছে, আরও নানা রকম খুনসুটি দেয়ালে ছবি আকারে ঝুলে আছে। অয়ন চারদিক ভালো করে দেখে আবারও ওদের দিকে তাকালো। কয়েক মিনিট নীরার দিকে তাকিয়ে আর চিনতে দেরি হলো না অয়নের। এ তো সেই মেয়েটা যাকে নিয়ে মায়া অয়নের বিয়ের দিন মাহিন অয়নকে বলেছিল। ওদের বিয়ে হলো কবে? অয়নকে জানানো হয়নি কেন? কি হচ্ছেটা কি এসব? এরকম নানা রকম কথা ভাবতে ভাবতে ঘরে ঢুকে গেল অয়ন। আবার কি যেন ভেবে বেরিয়ে এলো। রান্নাঘরে ঢুকেই আটকে ওঠে অয়ন। মায়া কাশছে আর মুখ থেকে রক্ত পড়ছে। অয়ন মায়ের কাছে যেতেই আবারও গল গল করে রক্ত বেরিয়ে এলো গলা দিয়ে। অয়ন ধরতে যাবে এমন সময় বসা অবস্থায় সরে যায় মায়া। আমার ছবেন না। অনেক কষ্ট করে বলেই মায়া উঠে দাঁড়ায়। গলা চেপে ধরে বাইরে চলে যায়। অয়ন সেখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে মায়া গেস্ট রুমে এসে আবারও বমি করলো। রক্ত দেখে অনেক ভয় পেয়েছে মায়া। বরাবর সেই সময়ের কথাটা মনে আসছে, যখন খুব করে জোরে গলা চেপে ধরেছিল অয়ন। অয়ন কি মানুষ? কেন এতটা অত্যাচার করে ভেবেই মুখটা ধুয়ে কুলি করে বেরিয়ে আসে মায়া। নীরা খুব পেন হচ্ছে, না পেরে চিৎকার করছে নীরা। মায়া অন্যায় মুখ মুছে দৌড়ে নীরা রুমে যায়। মাহিন ওকে কুলে তুলে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালো। মায়া যেতেই মাহিন বলল। ভাবি আমি আর 1 মিনিটও দেরি করতে পারবো না। ওকে আমি এখনই হসপিটালে নিয়ে যাচ্ছি, আমার খুব টেনশন হচ্ছে। হ্যাঁ, সেটাই ভালো হবে। আস্তে করে বলল মায়া। গলায় খুব ব্যথা করছে মায়ার। আজ আরেকটু হলেই মরে যেত। মাহিনের পেছন পেছন মায়া বাইরে বেরিয়ে এলো। নীরার চিৎকারে অয়নও সেখান থেকে বাইরে বেরিয়ে এলো। মায়া গাড়িতে উঠতেই মাহিন মায়ার কোলে নীরার মাথা দিয়ে নীরাকে সিটে শুয়ে দেয়। মাহিন গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে। অয়ন হ্যাবলার মতো চেয়ে থেকে গাড়িতে উঠতে নিলেই দেখে সদর দরজা খোলা। অয়ন আবার বাসার ভেতরে যায়। তাকে দরজার পাশে ঝুলানো চাবি দিয়ে দরজা লক করে বেরিয়ে আসে। গাড়ি উঠে দ্রুত ড্রাইভ করতেই অয়ন মাহিনের গাড়ি পেয়ে যায়।
মাহিনের গাড়ি ফলো করে সিটি হসপিটালে এসে পৌঁছায় অয়ন। নীরাকে কেবিনে দিয়ে সামনে পায়চারি করছে মাহিন। অয়ন মাহিনের দিকে একবার তাকাচ্ছে, একবার মায়ার দিকে। মায়া বসে আছে, একবার গলায় হাত দিচ্ছে, আবার অপারেশন থিয়েটারের দিকে। আর মাহিন বারবার ওদিকে তাকাচ্ছে আর হাত মুঠো করে বিড়বিড় করে কি যেন পড়ছে। এক সময় মায়া অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে মায়া নিজেকে বিছানায় আবিষ্কার করে। আধো আধো চোখে চারদিকে চোখ বুলায়। অয়ন সোফায় বসে আছে মাথা নিচু করে। মায়ার মাথা সহ গলা খুব ব্যথা করছে। আস্তে আস্তে উঠে ওয়াশরুমে চলে যায় মায়া। অয়ন উঠে গিয়ে খাবার আনতে চায়। খাবার নিয়ে ফিরে এসে দেখে মায়া কিছু কাগজপত্র নিয়ে নাড়াচাড়া করছে। কিছু খুঁজছো? অয়নের কথার কোনো জবাব না দিয়ে মায়া একটা কাগজ বের করে। আস্তে আস্তে এসে সোফায় বসে। অয়ন খাবারের প্লেটটা টেবিলে রেখে মায়ার পাশে বসে। মায়া, আমি বলতে চাইছিলাম যে তোমার কি খুব কষ্ট হচ্ছে? হওয়াটা কি অস্বাভাবিক? আম সরি, আসলে তখন মাহিন তোমার চোখে ফু দিচ্ছিল বলে নিজেকে সামলাতে পারেনি। আমাকে ক্ষমা করে দাও। আমি আমি আর কখনো তোমার গায়ে হাত তুলব না, বাজে কথা শোনাবো না। যা হয়ে যাক, কখনো তোমাকে অবিশ্বাস করবো না। আই প্রমিস। প্লিজ এবারের মতো মাফ করে দাও। আমি আপনাকে আর কখনো সেই সুযোগটাই দিব না মিস্টার চৌধুরী। আর বরাবরই আমি এমনিতেই মার খাই বিনা দোষে বিনা অপরাধে। আজ কি মনে হচ্ছিল জানেন? সেদিন ভুল করে ছাদের রেলিংয়ে উঠে পড়েছিলাম, কিন্তু সেদিন আবার সত্যি সত্যিই ঝাঁপ দেওয়া উচিত ছিল। আমিও শেষ হয়ে যেতাম, সাথে সাথে আমার সব সন্দেহ, অভিযোগ, অত্যাচার সবটা। মায়া, তার ছেলের হাসি দেয় মায়া। কলমটা নিয়ে একটা কাগজে সাইন করে। তারপর অয়নের দিকে কাগজটা বাড়িয়ে দেয়। কি এটা? মনে আছে বাবা যাওয়ার দিন একটা কাগজে আমায় সাইন করে দিতে বলেছিল? সেটা ছিল একটা ভুল। বাবা তার সকল সম্পত্তি 3 ভাগ করে 1 ভাগ আমার নামে করে দিয়েছিলেন। সেটাই আমি আজ আপনার নামে লিখে দিলাম। ব্যাস, সব দায় শেষ করে দিলাম আমি। বলে আবার হাসে মায়া। অয়ন করুণ চোখে তাকিয়ে আছে মায়ার দিকে। এভাবে কি বলছো? দায় মানে কি করতে চাচ্ছে মায়া? অয়ন এগিয়ে আসে মায়ার দিকে। মায়া আজ একটুও পিছুয়নি, ঠাই বসে আছে। অয়ন আচমকা মায়াকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে। মায়া কেঁপে ওঠে। কতদিন পর এভাবে স্পর্শ পেল জানা নেই মায়ার। মায়া দৃষ্টি স্থির করে সামনে তাকিয়ে আছে। মায়া প্লিজ, এমন কিছু করো না। আমি তোমায় কথা দিচ্ছি, আল্লাহর কসম, আমি তোমাকে আর কোনো দিন সন্দেহ করবো না। যাই হোক, আমি আগে তোমার থেকে জানতে চাইবো। এবার মতো ক্ষমা করে দাও প্লিজ মায়া। মায়া কিছু বলল না। বেশ সময় ধরে বুকে জড়িয়ে রেখেছে মায়াকে। মায়াও চুপটি করে আছে। অয়নের আজ খুব ভালো লাগছে মায়াকে এভাবে জড়িয়ে রাখতে। দুজনেই চুপ করে আছে। বুকের ঢিপ ঢিপ আওয়াজগুলো খুব তীব্র গতিতে বেরিয়ে আসছে। দুজনেই তা অনুভব করছে। কতক্ষণ এভাবে নীরবে কেটে গেছে জানা নেই। নীরবতা ভেঙে মায়া বলল। ক্ষুধা লেগেছে আমার। অয়ন মায়ার থেকে সরে এসে মা হাতের পিঠ দিয়ে চোখটা মুছে নিল। তারপর মায়াকে তুলে খাইয়ে দিতে লাগলো। মায়ের গলা খুব ব্যথা করছে, খেতে পারছে না। অয়ন বুঝতে পেরে খাবার রেখে নিচে চলে যায়। মায়া যাওয়ার পানে চেয়ে আছে। স্যুপ হাতে ফিরে আসে অয়ন। এটা খেয়ে নাও, কাল তোমার নিয়ে ডক্টর কাছে যাব। তার হয়তো আর দরকার হবে না। মানে? না, কিছু না। সকালে পরে হাতে চিঠি নিয়ে থ মেরে বসে আছে অয়ন। কিছু ভাবতে পারছে না সে। দুনিয়া অন্ধকার লাগছে। মায়া এভাবে ওকে ছেড়ে চলে যাবে ভাবতে পারেনি অয়ন। রাতে কত বুঝিয়ে মায়াকে বুকে নিয়ে জোর করে শুয়েছে অয়ন। কত প্রশান্তি লাগছিল ওকে জড়িয়ে ঘুমোতে। মনে মনে বলছিল রোজ তোমায় বুকে নিয়েই ঘুমাবো আমি। কিন্তু সকালে এত বড় আঘাত পাবে ভাবেনি অয়ন। মায়ার লেখা চিঠি হাতে নিয়ে ফ্লোরে ধপ করে বসে পড়ল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলেও কাঁদতে পারছে না অয়ন। বুকে চিনচিনে ব্যথা করছে। মায়ার শূন্যতা প্রবলভাবে টের পাচ্ছে অয়ন। মনে হচ্ছে মায়াকে ছাড়া ওর নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মায়াকে ছাড়া বাঁচতেই পারবে না ও। চিৎকার করে বলে, মায়া, কি বলে সম্বোধন করব বুঝে উঠতে পারছি না। হয়তো কখনো সে অধিকারটা পায়নি। সেই প্রথম থেকেই সবার বিরক্তি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি। নানা সময় নানা রকমভাবে অপমানিত লাঞ্ছিত হয়েছি। কেউ একজন স্বামিত্বের অধিকার ফলিয়েছে, কখনো সে বুঝতে চায়নি বিনা দোষে অনেক মার খেতে হয়েছে। অবশ্য এটাতে তো আমি অভ্যস্ত, কারণ ছোটবেলা থেকেই যাই হোক বাবাকে হারিয়ে খুব কষ্টে বড় হয়েছি আমি। মাকে হারিয়েছি, মণিকে হারিয়েছি, প্রিয় বন্ধুটাকেও হারিয়েছি। আরেক বাবা মাও চলে গেছেন একা ছেড়ে। তবুও বাঁচতে চেয়েছি, কিন্তু বারবার চেষ্টা করেও আমি হেরে যাচ্ছি। হাঁপিয়ে উঠেছি আমি, আর পারছি না আমি।
একটু শান্তিতে বাঁচতে চাই, আর কিচ্ছু চাই না। তো সব রেখে বা না রেখে নয়, আপনার সব কিছু আপনার করে দিয়ে একেবারে চলে যাচ্ছি আমি। আর ফিরতে চাই না, আর ফিরবও না। আমি মামার কাছে যাচ্ছি, দয়া করে মামাকে টেনশন দিবেন না। ভেবে নেবেন কোনো এক দুর্ঘটনায় আমি মারা গেছি। জানি না কি লিখছি, কি লিখতে চাইছি, কিছু জানি না, তবে এটুকু বলবো, কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবেন। মায়ের আমি কেউ ছিল, ভুলে যাবেন। ভালো থাকবেন, নতুন করে সংসার শুরু করবেন। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। মায়া। কাগজের লেখাটায় আরও একবার চোখ বুলিয়ে উঠে দাঁড়ায় অয়ন। শেষ দু লাইন খুব রাগ তুলে দিয়েছে। কাগজটাকে মুচড়ে বিছানায় ফেলে দেয়। ড্রেসিং টেবিলের উপর সব গহনা রাখা, কিছুই সাথে নেয়নি। কোথায় যেতে পারে ও? কোথায় যাওয়ার জায়গা আছে ওর এই শহরে? কোন বিপদে পড়ে যদি? কোথায় আছে এখন? কোথায় পাবো ওকে? এমন অনেক প্রশ্ন উকি দিচ্ছে মনে। অয়ন ঘরের সব জিনিসপত্র ভেঙে ফেলে। শব্দ পেয়ে মুন্নি উপরে আসে, দরজার সামনে দাঁড়িয়ে থাকে। অয়ন মায়ার ফোনে কল দিতেই ফোনটা পাশে টেবিলে বেজে ওঠে। রাগে নিজের ফোনটা আছাড় দিয়ে চাবি নিয়ে বেরিয়ে যায়। দরজার পাশ থেকে মুন্নি বলে ওঠে, আমার মনে হয় ভাবি খুরশিদ কাকুর বাসায় গেছে। অয়ন কপাল কুঁচকে মুন্নির দিকে তাকায়। কাল কাকুই ভাবিকে কল দিয়েছিল। আমেনা আন্টি। আমেনা আন্টিও খুব কান্নাকাটি করলো ভাবির লগে কথা কইয়া। ঘরটা পরিষ্কার করে রাখিস বলেই আর 1 মিনিটও দাঁড়ালো না অয়ন। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। এশা মায়ার পায়ের কাছে বসে কাঁদছে। মায়াও নীরবে চোখের পানি ফেলছে। মায়া, আমি সত্যি বলছি, আমি তোমাকে মারতে গাড়ি পাঠাইনি। শিফাতকে চেনো তুমি? শিফাত, ওই যে মাহিনের পার্টির দিন তোমাকে টাচ করলো আর অয়ন ওর কলার চেপে ধরলো। হুম। শোনো তবে, স্নেহার মৃত্যুর আগের দিন আমি তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। ঘরে বসে বই পড়ছিলাম। বাড়িতে আমার শ্বশুর শাশুড়ির ননদ কেউ ছিল না। ইমন গিয়েছিল আমার জন্য ফুচকা আনতে। এমন সময় শিফাত 2জন ছেলেকে নিয়ে বাসায় ঢোকে। মিনতি আমাদের বাসায় কাজের মেয়ে। ও দরজা খুলে দিতেই শিফাত সহ আরও 2জন লোক আমার ঘরে ঢোকে। জানতে চাই স্নেহা কোথায়। শিফাত স্নেহাকে বিয়ে করতে চাই। আমি জানতাম শিফাত ভালো ছেলে নয়, ও মেয়ে পাচারকারীর সাথে জড়িত। শিফাতকে আমি চলে যেতে বলতেই পাশের একজন বলে উঠল, মায়া, খবরটা পেলেই চলবে। মায়া কোথায়? ওরা আরও অনেক রকম কথা বলতে শুরু করলো। কথা কাটাকাটির এক পর্যায়ে ওরা আমার বাবুকে মেরে ফেলার হুমকি দেয়। আমি তাও বলিনি। এক সময় ঘরের জিনিসপত্র ওলটপালট করে ফেলে। আমি চিৎকার করে কাঁদতে থাকি। বাইরে থেকে আসে না রুমে। এক সময় শিফাত বাবু নামের একটা ছেলেকে বলে আমার পেটে লাথি দিতে। তখন আমি বলে দিই, তোমরা হোটেল প্লাসের পাশের কফি শপে আছো। কারণ স্নেহা যাবার আগে বলে গিয়েছিল ও আজ তোমার আর অয়নের সাথে দেখা করতে যাচ্ছে, আর তোমরা নাকি মাহিন ভাইয়ের বাসায় যাবে। তারপর ওরা সবাই আমার হাত মুখ বেঁধে রেখে চলে যায়। চিৎকার করে কাঁদতে থাকে এশা। মায়া, মায়া জানো, যখনই আমি জানতে পারলাম স্নেহা আর নেই, আর সবার কাছে ওরা এটা ছড়িয়ে দিয়েছে যে আমি তোমাকে মারতে গাড়ি পাঠিয়ে স্নেহাকে মেরে দিয়েছি, তখন আমি অনেক অবাক হয়েছি জানো। আমি নিচে নামতে গিয়ে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যাই। আমি বাঁচাতে পারিনি আমার বাচ্চাটাকে। ইমন এসে দেখে সব শেষ। বলেই কান্নায় ভেঙে পড়ে এশা। আমি আমার বাচ্চাটাকে হারিয়েছি, আমার একমাত্র বোনটাকে হারিয়েছি, যে বোনটা আমার নিজের মায়ের পেটে না হলেও তার থেকে বেশি আপন। তাকে বাঁচাতে পারিনি আমি। বাচ্চা মারা যাওয়া শ্বশুর শাশুড়িও হারিয়েছি, নিজের মাকে শেষ সময় পেয়েও হারিয়েছি। আমার আর কিছুই নেই। বিশ্বাস করো মায়া, আমি তোমাকে মারতে চাইনি। তুমি তুমি বিশ্বাস না করলে হিমন্তের বাসায় সিসিটিভি ফুটেজ দেখতে পারো। মায়া, আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম রাগের বশে, কিন্তু ইমন আমায় যখন বুঝতে শিখলো যে তোমার ক্ষতি করে আমার লাভ নেই, বরং আমার নিজেদেরই ক্ষতি হবে, তখন আমি বুঝেছি, নিজেকে শুধরেও নিয়েছি। আর ক্ষতি করতে চেয়েছিলাম বলেই আজ আল্লাহ আমার থেকে কত কিছু কেড়ে নিয়ে গেছেন। বলেই আবারও কান্নায় ভেঙে পড়ে এশা। বিছানায় বসে আছে মায়া। মায়ার পায়ের কাছে বসে কাঁদছে এশা। মায়াও নীরবে কাঁদছে। বেশ কিছুক্ষণ পর অয়ন এসে অনেকটা জোর করে মায়াকে বাড়িতে নিয়ে যায়।
বাসায় এসে মায়াকে কোলে তুলে নিজের রুমের দিকে পা বাড়ায়। মুন্নি দেখে মুখ টিপে হাসছে। মায়া মুন্নির দিকে কপাল কুঁচকে তাকাতে তাকাতেই অয়ন রুমে চলে যায়। ছাড়ুন, আবার ছাড়ুন বলছি। কি সমস্যা আপনার? এরকম কেন করছেন? অয়ন দরজা আটকে মায়ার কাছে এসে দাঁড়ালো। রিল্যাক্স মায়া, বসো এখানে। আমি বসবো না, চলে যাব আমি। আমায় যেতে দিন। বলেই মায়া সামনে এগুলো। অয়ন পেছন থেকে মায়ার কোমর জড়িয়ে ধরে সামনে এনে দাঁড় করায়। মায়া খুব চেঁচামেচি শুরু করে দেয়। এক পর্যায়ে মায়া অয়নকে খুব জোরে ধাক্কা দেয়। আচমকা ধাক্কায় অয়ন টাল সামলাতে না পেরে বিছানায় বসে পড়ল। মায়া দরজা খুলতে যেতে নিলেই অয়ন উঠে মায়াকে টেনে ঠাস করে চড় মারে। মায়া গালে হাত দিতে যাবে এমন সময় অয়ন হাত দেয়ালে চেপে ধরে মায়ার ঠোঁটে ঠোঁট ডুবায়। নিমিষেই মায়া যেন শান্ত হয়ে গেছে। শরীর জুড়ে অন্যরকম এক অনুভূতি বয়ে গেল। মায়া নড়তে পারছে না। স্থির হয়ে দাঁড়িয়ে অয়নের উপর শরীরের সব ভর ছেড়ে দেয়। অয়ন হাত ছেড়ে মায়ের কোমর চেপে ধরতেই মায়া কেঁপে ওঠে। কানের কাছে মুখ নিয়ে বলল, সংসার তোমার সাথে শুরু করার প্রতিজ্ঞা করে নিয়েছে, সেটা তো আর অন্য কাউকে দিয়ে হবে না। মায়ার মায়া জড়িয়ে গেছে, এখন চাইলেও ফিরতে পারবো না। তোমার মাঝে ডুব দিতে চাই, তোমাকে যে ভালোবেসে ফেলেছে। মায়া ভালোবাসি কথাটা শুনে চমকে অয়নের দিকে তাকায়। অবাক দৃষ্টিতে চেয়ে আছে। এই প্রথম ও অয়নের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনল। খুব ভালো লাগছে মায়ার। এ এক অন্যরকম অনুভূতি। অয়নের বুকে মুখ লুকাতে ইচ্ছে করছে মায়ার, কিন্তু পেরে উঠছে না। অয়ন মায়াকে বুকে জড়িয়ে নেয়। এটাই যেন চাচ্ছিল মায়া। আস্তে করে অয়নকে জড়িয়ে ধরে মায়া। অয়ন মুচকি হাসে, চুলে চুমু দেয়। বেশ সময় এভাবেই ছিল দুজন। মুন্নি এসে ব্যাঘাত ঘটালো। মায়া অয়নের বাহুডোর থেকে সরে আসে। হ্যাঁ, আসছি। একটু পর বলেই অয়ন কাবাট খুলে সেদিনের কেনা শাড়ি চুড়ি আর জিনিসগুলো প্যাকেট সহ বের করে। মায়া, শাওয়ার নাও, আমি আসছি। কি? যা বললাম তাই শুনেছ, যাও। আমি একাই গোসল করব। না, আমিও যাব। না, আমি একাই যাব। না, আমিও যাব। বললাম তো একাই যাব। আমি তো বললাম আমিও যাব। আমি যাবই না। অয়ন মায়ের হাতটা টেনে ওয়াশরুমে ঢুকিয়ে বাহির থেকে দরজা আটকে দিল। আরে আমি জামা কাপড় নেব তো। আমি আছি তো। মায়া আর কিছু বলে না। বিড়বিড় করে ঝর্ণার নিচে দাঁড়িয়ে যায়। অয়ন এক প্যাকেট থেকে শাড়ি আরেক প্যাকেট থেকে চুড়ি বের করে দুল বের করে বেডের উপর রেখে দেয়। শার্ট খুলে সোফার উপর রেখে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় অয়ন। মায়াকে ভেজা অবস্থায় পেছন থেকে জড়িয়ে ধরে অয়ন। কেঁপে ওঠে মায়া। অয়ন আস্তে করে মায়ার মুখটা উপরে তোলে। লজ্জায় তাকাতেই পারছে না মায়া। বড় বড় চুলগুলো ভিজে গেছে। চুল থেকে পানি ঠোঁট ছুঁয়ে পড়ছে। মায়া অয়নের থেকে যত করে যেতে চাচ্ছে অয়ন তত কাছে টানছে। জোর করে মায়াকে গোসল করিয়ে দেয় অয়ন। চুল মুছে দিচ্ছে আর নানা রকম কথা বলে যাচ্ছে। মায়া লজ্জা পাচ্ছে, আবার অয়নের উপর রাগও হচ্ছে। অয়ন নানা রকম কথা বলে হাসাতে চাইছে মায়াকে। মায়া জোরপূর্বক বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। অয়ন হেসে দরজা আটকে দেয়। বেডের উপর শাড়ি চুড়ি প্রসাধনী দেখে চমকে যায় মায়া। গুটি গুটি পায়ে শাড়ির পাশে যেয়ে দাঁড়ালো মায়া। পাশে একটা চিরকুট রয়েছে। শাড়িটা হয়তো তোমার জন্য তৈরি করা হয়েছে, পরে নাও, খুশি হব। অনেকদিন ধরে শাড়ি পরতে দেখি না। মায়া শাড়িটা হাতে নিয়ে বুকে জড়ায়। পরক্ষণেই মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন অয়ন নিজে বলেছিল শাড়ি পরে কখনো যেন ওকে মুখ না দেখায় মায়া। সাদা আরও কিছু বাজে মন্তব্য করেছিল। মায়া সাথে সাথে শাড়িটা বিছানায় রেখে দেয়। কাবার থেকে হলুদ একটা থ্রিপিস পরে ভেজা কাপড় হাতে নিয়ে পাশের রুমে চলে যায় মায়া। অয়ন হাসি মুখ নিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। মায়া, আমি ভাবছিলাম। বলেই সামনে তাকায় অয়ন। কোথায় মায়া তো রুমে নেই, কোথায় গেল? শাড়িটাও পরে আছে। অয়ন ট্রাউজার টি শার্ট পরে টাওয়ালটা সোফায় ছুঁড়ে ফেলে রুম থেকে বেরিয়ে আসে। মায়া হাঁটুর উপর দুহাত রেখে মুখ গুজে বসে আছে ফ্লোরে। অয়ন আস্তে আস্তে নিঃশব্দে মায়ের কাছে দাঁড়ায়, টুক করে কোলে তুলে নেয়। আচমকা এমন হওয়ায় হক চুকিয়ে গেল মায়া। অয়নের শার্ট খামচে ধরে, নিজের রুমে এনে বিছানায় বসিয়ে দেয়। হাঁটু গেড়ে বসে মায়ার সামনে, দু হাত অয়নের দু হাতের মুঠোয় নেয়। মায়ার ভালো লাগছে না অয়নের এরূপ আচরণ। মায়া একা থাকতে চাইছে, অয়নের থেকে দূরে। মায়া, যা হয়েছে ভুলে যাও। আমি তোমার থেকে ক্ষমা চেয়েছি অনেকবার। হ্যাঁ, আমার অনেক অন্যায় হয়েছে, না বুঝে অচেতে তোমার উপর অত্যাচার করে। তার জন্য আমি দুঃখিত। চাইলেই কি ভোলা যায়? চাইলে কি ভোলা যায় না? শাড়িটা তোমার জন্য এনেছিলাম, পরলে বেশ ভালো লাগবে, পরে নাও। আর কাল প্যাক করে নিও, কাল সন্ধ্যায় আমরা সিলেট যাচ্ছি। আমি যাব না। আমি যাব। জান না করলো কে? তুমি আমি জান বললে? আহ, কি সৌভাগ্য আমার।
যেতে বলেছি, যান যান বলিনি। বউকে ছাড়া কি হানিমুনে যাওয়া যায় বলো? কি? যা শুনেছ তাই, দেখা যাবে না। এখন শাড়িটা পরে নাও, আমি আসছি। এসে যেন রেডি পাই, নয়তো নয়তো কি? হ্যাঁ, নয়তো কি? বলবো লজ্জা পাবে তো। মায়া কপাল কুঁচকে অন্যদিকে তাকায়। অয়ন হো হো করে হেসে ওঠে, বাইরে চলে যায়। মায়া শাড়ি পরে নেয়, দুলগুলো পরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নেয়, চুড়িগুলো পরে চুলগুলো খোপা করে নেয়। নিজেই নিজেকে দেখছে মায়া। অয়ন মায়ার চুলে মুখ ডুবায়। মায়া চোখ বন্ধ করে। আস্তে আস্তে ঘাড়ে মুখ ডুবাতেই কেঁপে ওঠে মায়া। অয়ন গভীরভাবে মুখ গুজে সে চুলে। মায়া কিছুক্ষণ চুপ থেকে অয়নকে ধাক্কা দিয়ে সরে আসে। খুব লেগেছে অয়নের, কিন্তু একটু টু শব্দও করেনি। মায়া ব্যাপারটা বুঝতে পারলেও চুপ করে আছে। অয়ন চুল ঠিক করে হেসে আবারও জড়িয়ে ধরে মায়াকে। এবার মায়া আর কিছু বলে না, টুপ করে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। মায়া কিছুক্ষণ ছুটোছুটি করার চেষ্টা করলেও একটু পর শান্ত হয়ে যায়। ঘুম আসছে না মায়ার, কিন্তু ঘাপটি মেরে শুয়ে আছে ঠিকই। হঠাৎ অয়নের ফোন বেজে ওঠায় মায়াকে আলতো করে বালিশে শুয়ে দেয়। বেশ অনেকক্ষণ সময় পার হয়ে যায়, অয়ন ঘরে আসে না। মায়া একবার উঠে বসলো, আবার শুয়ে পড়লো, আবার এপাশ ফিরলো। বুকে মাথা রেখে ঘুমোতেই ভালো লাগছিল। তাই নাকি? বলেই হো হো করে হেসে দিল অয়ন। আচমকা অয়নের উপস্থিতিতে ঘাবড়ে যায় মায়া। লজ্জা পেয়ে মাথা নিচু করে। দেখতে দেখতে যাওয়ার সময় চলে এলো। মায়া আর অয়ন মিলে সন্ধ্যায় সব প্যাক করে নিয়েছে। এখন রেডি হয়ে বেরোবার পালা। মায়া আয়েশকালের একটা শাড়ি পরে নেয়, অয়নও স্যুট পরে রেডি হয়ে নেয়। বেশ লাগছে দুজনকে। মায়া অয়ন বেরিয়ে যায়। গাড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে, কারণ মায়া বায়না ধরেছে বাসে করে যাবে। তাই গাড়ি করে বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে ওরা। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই অয়ন আলতো করে মায়ার মাথাটা নিজের কাঁধে তুলে নেয়। মায়াও শান্ত হয়ে চোখ বুঝে। আয়নার সামনে দাঁড়াতেই চমকে যায় অয়ন মায়া দুজনেই। মায়াকে একদম পুতুলের মতো লাগছে। অয়ন হাঁ করে তাকিয়ে আছে মায়ার দিকে। আস্তে আস্তে মায়ার দিকে যেয়ে কপালে চুমু খায় অয়ন। বাহ, তোমার দারুণ লাগছে। অয়নের কথায় মুচকি হেসে মাথা নোয়ায় মায়া। চুলগুলোকে একটু উঁচু করে বেঁধে নেয়। অয়ন আস্তে করে মায়ের ঘাড়ে মুখ গুছে। মায়া আবেশে চোখ বন্ধ করে নেয়। একটা ঘোরের মধ্যে চলে যায় অয়ন। মায়াও বাধা দেয় না। কেউ দরজায় নক করতে অয়নের হুঁশ এলো। মায়া থেকে সরে আসে। মায়া লজ্জায় মাথা নিচু করতেই অয়ন হেসে মাথা চুলকাতে চুলকাতে দরজার সামনে যেয়ে দাঁড়ালো। দরজা খুলে দিতেই দেখলো খাবার নিয়ে এসেছে। অয়ন খাবারটা হাতে নিয়ে আবারও দরজা আটকে দেয়। মায়া, খাবার এসে আছে, খেয়ে নাও। মায়াকে খাইয়ে দিতে শুরু করে। মায়াও মুখ ফুলিয়ে গিলতে থাকে। অয়ন মায়াকে খাইয়ে দিচ্ছে আর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়াকে খুব করে ভালোবেসে ফেলেছে অয়ন, তা টের পাচ্ছে। এই মেয়েকে ছাড়া এক মিনিটও চলবে না আমার। কেন যে মেয়েটাকে আরো আগে থেকে ভালোবাসলাম না, তাহলে হয়তো পিছিটা অত কষ্ট পেত না। খাওয়ার মাঝেই মায়ের কপালে চুমু খায় অয়ন। মায়া হতভম্ব হয়ে চেয়ে রইল। কি হলো এটা ভেবে উঠতে পারছে না। মায়ার এরূপ চাহনি দেখে অয়ন ফোকলা হাসি দিল। মায়াও হেসে দিল। মায়া আর আগের মতো নেই, অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। হয়তো ও আমায় ভালোবেসে ফেলেছে। আমি কি পেরেছি ওকে আমার করে নিতে? না, হয়তো আমারই ছিল, এখন আরো নিবিড়ভাবে আমার হলো। এভাবেই সবসময় আগলে রাখবো ওকে, কখনো কাজ ছাড়া করবোই না। এই মেয়েটাকে ছাড়া এখন আমার নিঃশ্বাস নিতেই কষ্ট হয়। আর দূরে গেলে কি করে থাকবো আমি? না না, ও কেন দূরে যাবে? ওকে দূরে রাখার কোনো প্রশ্নই আসে না। সবসময় আমার বুকিয়ে রেখে দেব। কথাগুলো ভাবতে ভাবতে অয়ন এক স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। নিজে খেয়ে হাত ধুয়ে টেবিলে প্লেট রেখে উঠে গেল। পানি খাইয়ে দিল মায়াকে। তারপর মায়াকে বিছানায় বসিয়ে দিয়ে আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলো অয়ন। মায়া ভাবছে সবার জীবনেই বোধহয় সুখ আসে, যেমন ওর এসেছে। অয়নকে কতটা ভালোবাসে, যে ভালোবাসা একদম নিঃস্বার্থ, যে ভালোবাসায় নেই কোনো দৈহিক চাহিদা আকাঙ্ক্ষা, আছে শুধু প্রশান্তি, এক অন্যরকম অনুভূতির মেলা, যেখানে মুখে ভালোবাসার কথা না হলেও মনে মনে সব কথা হয়ে যায়। কথা আদান প্রদান হয় চোখে চোখে। আমিও ভালোবাসি অয়ন। হঠাৎই মায়ার কথায় চমকে যায় অয়ন। বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়া, তোমার মায়া সেই কবেই পড়ে গেছে, আজ আবার নতুন করে পড়লাম। খুব ভালোবাসি তোমায়, খুব। মায়াবতী আমার, আমার মায়াবতীটা। অয়নের কথা শুনে অয়নের বুকে মুখ লুকায় মায়া। অয়ন আলতো করে মায়ার মাথাটা বুকে চেপে ধরে।
এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। সবার থেকে বিদায় নিচ্ছে অয়ন। আজই ঢাকায় ব্যাক করবে। মায়া প্রায় রাত হয়ে গেছে বাসায় পৌঁছাতে। মায়া এখনো ঘুমে। এই মেয়ের চোখে আজ এত ঘুম কোত্থেকে এলো আল্লাহই জানে। বিড়বিড় করে বলল অয়ন। গাড়ি থেকে নেমে মায়াকে কোলে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে অয়ন। সবাই মায়া অয়নের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আদনান সাহেব ও রাবেয়া জাবিন মিটিমিটি হাসছে। মুন্নি মুখ টিপে টিপে হাসছে। নিচে দাঁড়িয়ে আছে সবাই। অয়ন, আদনান সাহেব, রাবেয়া জাবিন, ইমন, ঈশা, মাহিন, নীরা ও পুচকে মাহিরা। অয়নের সব আত্মীয় স্বজন সহ অনেক মানুষ বাড়ি ভর্তি। এত সুন্দর করে বাড়িটা সাজানো যে মনে হচ্ছে আজ কারো বিয়ে। কার বিয়ে? তোমার বিয়ে। আমার না তোমার? আর আমার? অয়নের এই কথায় ভেবাচেকে খেয়ে যায় মায়া। দ্রুত পায়ে নেমে এসে শ্বশুর শাশুড়িকে সালাম করে। কথাবার্তা বলে নীরার কোল থেকে মাহিরাকে কোলে নেয়। মাহিরার হাতের রূপোর চুড়িগুলো শব্দ করছে আর খিলখিল করে হাসছে মাহিরা। মায়া বুকে জড়িয়ে নেয় মাহিরাকে। হলুদের পর্ব শেষ হতেই মায়াকে নিয়ে আসা হয় বাসার ভিতর। বাসার ভেতর ঢুকেই মায়া আরেক দফা চমকে যায়। মামা মামি সামনে দাঁড়িয়ে। মায়া ছুটে এসে মামাকে জড়িয়ে ধরে। হাওমাও করে কেঁদে দেয়। মামাকে ছেড়ে মামির দিকে তাকায় মায়া। মামি এক পা এগিয়ে আসে মায়ার দিকে। চাইলেও কিছু বলতে পারছেন না তাহেরা বেগম। হয়তো কোনো অপরাধবোধ আটকে দিচ্ছে। মায়াও একটু এগিয়ে যায় মামির দিকে। 2 মিনিটের মতো দুজন দুজনার দিকে চেয়ে আছে। হঠাৎ তাহেরা বেগম মায়াকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। মায়া মা, আমাকে ক্ষমা করে দে, আমাকে মাফ করে দে মা। আমি অনেক অন্যায় করেছি তোর সাথে, আমায় মাফ করে দে। আমি তুমি এসব বলো না। যা হবার তা তো হয়েই গেছে। এখন আর সেসব ভেবে আমি কষ্ট পাই না। ভুলে যাও এইসব অত্যাচারের, ওইসব দিনগুলো ভুলে যাও। মায়ার কথায় প্রবল কান্নায় ভেঙে পড়ে তাহেরা বেগম। চোখ মুছে নেয় মায়া। মায়া উপরে চলে যায়, সাথে ঈশা আর নীরাও। একদিনেই তিনজনের খুব ভাব জমেছে। নীরা আর মায়ার বন্ধুত্ব আগে থেকে হলেও ঈশাকে দেখেও মনে হচ্ছে ওদের অনেক দিনের আপন। পার্লার থেকে দুজন মেয়ে এসেছে। রাবেয়া বেগম রুম দেখিয়ে দিতেই সোজা অয়নের রুমে চলে যায় তারা। মায়াকে শাড়ি পরিয়ে দেয় ঈশা আর নীরা। যদিও ঈশা পারে না, হেল্প করছে শুধু। মায়াকে তৈরি করে ঈশা নীরাও তৈরি হয়ে নেয়। ঈশা ফুল হাতার লং 3 পিস পরে ওড়নায় সারা শরীর ঢেকে নেয়। শুধু মুখটুকু দেখা যাচ্ছে। মায়া হাঁ হয়ে দেখছে ঈশাকে। এত বড় অনুষ্ঠান, তবুও এত সাদামাটা। অথচ এই মেয়ে কিভাবে চলতো? এই মেয়ে নয়। ঈশা তো এখনও ননদ হয় ভেবেই হেসে দেয় মায়া। সাজতে বসে মায়া। তিনজনের মধ্যে খুব হাসাহাসি হচ্ছে। আর পাশের রুম থেকে বন্ধু তিনজনের মধ্যে ইমন বলছে, দেখেছিস কি ভাব জমেছে? আজ আমার বউটা বোধহয় আমার কাছে আসবে না। যাবে যাবে, ঠিক যাবে। নীরা যখন মাহিরার কাছে চলে যাবে আর ঈশাকে যখন ইমন নিয়ে চলে যাবে, তখন মায়া তোর কাছে না যেয়ে পারবে? খুব ধুমধাম করেই হয়ে গেল মায়া অয়নের বিয়েটা। সবার থেকে একটু অন্যরকম করে সাজানো হলো বাসর। অয়ন আস্তে করে রুমে ঢুকে মায়াকে কোলে তুলে নেয়। অয়নের এরূপ কাজে লজ্জায় মুখ লুকায় মায়া। অয়নের গলা জড়িয়ে ধরতেই নিচের দিকে পা বাড়ায় অয়ন। ওদের দেখে করুণ দৃষ্টিতে তাকায় ঈশা। অয়ন ঈশার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে এগিয়ে যায়। মায়া ভালোবাসে। কথাটা স্পষ্ট ঈশার কানে আসে। কোথাও একটা অস্থিরতা কাজ করছে ওর। ঈশা পাশে থাকা ইমনের দিকে তাকায়। চোখে পানি ছলছল করছে। ইমন মুচকি হেসে ঈশাকে দেয়ালে চেপে ঠোঁটে ঠোঁট ডুবায়। গাল বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে ঈশার। এটাই জীবন, এটাই নিয়তি। 1 বছর পর বেশ ভালো আছে মায়া। মায়ার সংসারে এখন মায়াই সবার চোখের মণি। সবাই ভালোবাসে থাকে। অয়ন তো চোখে হারায়। সংসারটাকেও খুব আগলে রেখেছে মায়া। মায়া রান্না করছে। শাশুড়ির ডাক শুনতে পেয়ে রান্নাঘর থেকে বেরোয় মায়া। ঠিক এমন সময় অয়ন বাসায় আসে। বেশ উৎফুল্ল লাগছে ওকে। তুমি কখন এলে? এই তো সবে। বলেই অয়ন মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কোমরে আঁচল গুজে হাতে খুন্তি নিয়ে অয়নের সামনে দাঁড়িয়ে আছে মায়া। পাক্কা সংসারী রমণী এখন মায়া। অয়ন, হুম কি দেখো? তোমাকে। রিপোর্টটা? এখনই চলে আসবে, তাই তো আগে চলে এসছে। আচ্ছা, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। টেবিলে খাবার সাজিয়ে এসে মাকে ডাকে মায়া। অয়নকে ডাকতে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে স্প্রে করছে অয়ন। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বেশ আকর্ষণীয় লাগছে। মায়া পাশ থেকে টাওয়াল নিয়ে অয়নকে বিছানায় বসিয়ে মাথা মুছে দেয়। মায়ার কোমর জড়িয়ে বুকে মাথা রাখে অয়ন। মায়া, যদি রিপোর্ট পজিটিভ হয় তবে আমি অনেক খুশি হব।
অনেক। আর যদি নেগেটিভ হয়? আবার ট্রাই করব। অয়ন হো হো করে হেসে দেয়। মায়া লজ্জায় মাথা নিচু করে নেয়। মায়ার হাত ধরে খেতে আসে অয়ন। রাবেয়া বেগম বসে আছেন। আদনান সাহেব এখনো বাহির থেকে ফেরেনি। মায়া সবার প্লেটে খাবার তুলে দিয়ে নিজেও বসে পড়ে। খাবারে হাত দিতেই কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই একজন লোক বলে, স্যার, আমাকে ইমন স্যার পাঠিয়েছে, এই যে রিপোর্টটা। অয়ন হেসে রিপোর্টটা হাতে নেয়। লোকটি চলে যায়। কাঁপা কাঁপা হাতে রিপোর্টটা খুলে অয়ন। পা কাঁপছে, হাত কাঁপছে। অয়নের হার্টবিট বেড়ে গেছে। অয়ন একবার মায়ার চোখের দিকে তাকায়। কৌতূহলী দৃষ্টিতে চেয়ে আছে মায়া। রিপোর্টটা খুলে রাজ্য জয় করা হাসি দেয় অয়ন। মা, আমি বাবা হচ্ছি। এটুকু বলেই থেমে যায় অয়ন। মায়ার দিকে তাকায় অয়ন। মায়ার চোখ দিয়ে পানি পড়ছে। রাবেয়া বেগম হাসতে হাসতে রুমে চলে যায়। আমি দাদি হচ্ছি, হ্যাঁ আমি দাদি হচ্ছি। একটা বাচ্চা পুরো বাড়ি জুড়ে ঘুরে বেরোবে, খেলবে। আমি দাদি হচ্ছি। সুখের কান্না কাঁদতে কাঁদতে আদনান সাহেবকে ফোন করে রাবেয়া। অয়ন মায়াকে কোলে তুলে নেয়। কি করছো? হাতে খাবার। তো শোনো, আজ থেকে একদম আগুনের কাছে যাবা না, শাড়ি পরবা না, নিচে নামবা না, নিচে নামবা না বারবার। বাগানে সকাল বিকালে একটু করে হাঁটবা, ফল খাবা বেশি বেশি। আর আমি তো আছি, খুব আগলে রাখবো তোমায়, খুব। আমার শোনার যেন কোনো কষ্ট না হয়। এসব বলতে বলতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে অয়ন। প্রথম বাবা মা হওয়ার অনুভূতিটা হয়তো অসাধারণ, হয়তো অন্যরকম। হলে বলতে পারবো। নিচে থাকুক ভালোবাসা, সাথে থাকুক ভালোবাসার মানুষগুলো। একটু যত্নে, একটু ভালোবাসায় জীবন হোক পরিপূর্ণ। ভালোবাসায় বিশ্বাস থাকুক অটুট, সাথে সাবধানতাও।